আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনবিদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি সুরাইয়া মুশরিফা আর আমি সুমাইয়া মুকারিমা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সেকশন 24-26, অর্থাৎ যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না। তার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইনস্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে সেকশন 24। সেকশন 24-এর মধ্যে কি বলা হয়েছে? বলা হচ্ছে পার্সোনাল বার্স টু রিলিফ, যার অর্থ হচ্ছে প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। অর্থাৎ এখানে এমন 4 ধরনের ব্যক্তির কথা বলা রয়েছে যাদের ব্যক্তিগত প্রতিবন্ধকতায় তাদেরকে হচ্ছে তাদের পক্ষে রায়টা আসবে না। অর্থাৎ হচ্ছে তারা আদালতে যদিও বা হচ্ছে মামলা করতে যাবে, কিন্তু হচ্ছে আদালত তাদের পক্ষে রায় দেবে না। কিসের জন্য? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য। অর্থাৎ হচ্ছে এই 4 ধরনের ব্যক্তি হচ্ছে সেই ধরনের ব্যক্তি যাদের পক্ষে হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়। কেন? কারণ তারা নিজেদের ব্যক্তিগত প্রতিবন্ধকতার জন্যই তারা দোষী, এবং যেটা তাদেরকে হচ্ছে কি আদালতের রায়টা পেতে দিবে না। এখন আমরা আলোচনা করব যে এই 4 ধরনের ব্যক্তি কারা কারা। নাম্বার 1-এর মধ্যে বলা হয়েছে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবেন না এমন ব্যক্তি। উদাহরণস্বরূপ ধরুন যে আপনি এমন একটা জায়গায় হচ্ছে আপনার একজন এজেন্টকে আপনি পাঠালেন এই জন্য যে হচ্ছে যে সেই জায়গায় হচ্ছে যে বেশ কিছু জমি বিক্রয় হচ্ছে, এবং হচ্ছে সেই জমিগুলোর দরদাম কেমন বা কী পরিমাণ জমি তারা বিক্রি করছে, আপনার এজেন্টকে হচ্ছে এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আপনি পাঠালেন। কিন্তু আপনার এজেন্ট করলো কি আপনাকে না জানিয়ে হচ্ছে সেরকম একটা জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলো অপর কোনো একজন ব্যক্তির সাথে। হ্যাঁ, আপনি এই ব্যাপারে কোনো কিছু জানেন না। এখন যদি পরবর্তীতে আপনার এজেন্টের কাছে যে কিনা হচ্ছে এই জমিটা বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, সে যদি হচ্ছে এখন আদালতে যদি যায় এই সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনি তো আর জানেন না এই বিষয়ে, তাহলে সে কিন্তু হচ্ছে যে আপনার কাছ থেকে হচ্ছে কিন্তু সে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। সে কিন্তু চুক্তিটা আপনার সাথে করেনি, চুক্তিটা করেছিল কিন্তু আপনার এজেন্টের সাথে, যার কিনা হচ্ছে এই প্রপার্টিটা ক্রয় করার কোনো অ্যাবিলিটি নেই। তারপর নাম্বার 2তে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তি যে কিনা হচ্ছে নিজের পক্ষের চুক্তি পালনে অসমর্থ। উদাহরণস্বরূপ যদি বলি, যেমন একজন ব্যক্তি সে অপর একজন ব্যক্তির সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হলো যে সে এমন একটা বাড়ি বিক্রি করবে যে বাড়িটার হচ্ছে চারপাশে একদম সুন্দর মনে করুন যে হচ্ছে গাছগাছালি থাকবে বা হচ্ছে সুন্দর একটা সবুজাব একটা পরিবেশ থাকবে। এখন সেই চুক্তিবদ্ধ করেছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে এই যে বাড়ির পাশে যে হচ্ছে সবুজ যে কিছু যে গাছগাছালি রয়েছে সে সেগুলোকে কী করলো? সে সেগুলোকে কেটে ফেললো। এখন কি এই ক্ষেত্রে হচ্ছে যে পরবর্তীতে যে কিনা হচ্ছে তার সাথে যে কিনা এই বাড়িটা কিনবে বলে চুক্তিবদ্ধ হয়েছে, এখন সে যদি বলে যে সে এখন আর বাড়িটা কিনবে না, এখন এই ক্ষেত্রে যদি হচ্ছে বাড়ির যে বিক্রয়দাতা সে যদি হচ্ছে এখন আদালতে গিয়ে যদি বলে যে মহামান্য আদালত, সে হচ্ছে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই জন্য যে হচ্ছে সে আমার বাড়িটা কিনবে, কিন্তু এখন সে আমার বাড়িটা কিনতে চাচ্ছে না, এখন এই ক্ষেত্রে কি আদালত তার পক্ষে কি রায় দেবে? দেবে না। কিন্তু কেন দেবে না? কারণ সে কিন্তু হচ্ছে তার পক্ষের চুক্তি পালনে কিন্তু অসমর্থতা কিন্তু সে দেখিয়েছে। কিভাবে? সে বলেছে একরকম কথা, কিন্তু পরবর্তীতে কিন্তু তার যে কর্মের মধ্যে কিন্তু সেটার প্রতিফলন ঘটেছে অন্যভাবে, যার কারণে হচ্ছে আদালত তার পক্ষে হচ্ছে রায়টা প্রদান করবে না। তার পরবর্তীতে 3 নম্বরে বলা হচ্ছে এমন একজন ব্যক্তির কথা যে কিনা হচ্ছে ইতিমধ্যেই তার প্রতিকার পেয়ে গেছে। যেমন ধরুন এমন একজন ব্যক্তি যে কিনা হচ্ছে যে তার বাড়িটা হচ্ছে যে সে ভাড়া দিতে চেয়েছে অপর একজন ব্যক্তির কাছে। এখন পরবর্তীতে সেই ব্যক্তি সে ভাড়াটা নিতে সে এখন অস্বীকৃতি জানালো। হ্যাঁ, এখন সে যেহেতু অস্বীকৃতি জানালো, এখন দেখা যায় যে হচ্ছে আলটিমেটলি হচ্ছে যে কিনা হচ্ছে বাড়িটা ভাড়া দিতে চেয়েছে তার কিছু ক্ষতি হয়ে গেছে। এখন সে আদালতে যখন মামলা করবে এই মর্মে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, তখন সেক্ষেত্রে হচ্ছে আদালত যে কিনা হচ্ছে ভাড়া নিতে চেয়েছিল সেই ব্যক্তির কাছ থেকে হচ্ছে যে কিছু ক্ষতিপূরণ আদালত তাকে প্রদান করেছে। হ্যাঁ, তখন এই ক্ষেত্রে হচ্ছে যে কি এই ব্যক্তি কি যে কিনা হচ্ছে ইতিমধ্যেই তার প্রতিকার পেয়ে গেছে বা হচ্ছে ক্ষতিপূরণ পেয়ে গেছে, তাহলে এই ব্যক্তির পক্ষে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আর কোনো আদেশ প্রদান করবে না। তার পরবর্তীতে 4 নম্বরের মধ্যে যেটা বলা হয়েছে সে হচ্ছে চুক্তির পূর্বে বন্দোবস্ত সম্পর্কে অবগত ছিল। কে ছিল? একজন ব্যক্তি যে কিনা হচ্ছে অপর একজন ব্যক্তির সাথে যখন চুক্তিবদ্ধ হয়েছিল সে কিন্তু আগেই জেনেছিল সে যে বিষয়টা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছিল সেই যে প্রপার্টিটা অর্থাৎ হচ্ছে সেই যে সাবজেক্ট ম্যাটারটা এটার পূর্বে একটা বন্দোবস্ত হয়ে গিয়েছিল। উদাহরণস্বরূপ যেমনটা ধরুন যে একজন ব্যক্তি সে অপর একজন ব্যক্তির সাথে এইরকম মর্মে
চুক্তিবদ্ধ হয়েছিল যে সে হচ্ছে কি তার কিছু প্রপার্টি সে কিনবে। এখন আসলে প্রকৃতপক্ষে যে সে যে প্রপার্টিগুলো যে সে যে কিনবে বলছিল, এই প্রপার্টিগুলো অলরেডি হচ্ছে যে তার কাছে যে প্রপার্টিটা বিক্রি করবে সে হচ্ছে স্নেহবশত হোক বা অন্য কোনো কারণে হোক এই প্রপার্টি এটা হচ্ছে সে তার ভাই বোন অথবা হচ্ছে কি তার বাচ্চাদের মধ্যে সে গিফট আকারে অথবা অন্য কোনোভাবে হচ্ছে যে সেটার বন্দোবস্ত করে ফেলছে। সে এটা জানা সত্ত্বেও সে লোভের বশবর্তী হয়ে হোক বা যেভাবেই হোক সে তার কাছে প্রপার্টিটা কিনতে চাইছে। এখন যখন যেহেতু হচ্ছে যে সে তখন যে কিনা হচ্ছে তার কাছে প্রপার্টিটা বিক্রি করবে বলেছিল, সে এখন তো তাকে আর প্রপার্টি দিতে পারছে না। এখন সে যদি আদালতে গিয়ে যদি বলে মহামান্য আদালত সে আমার এই চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাই আমি, সে আমার কাছে প্রপার্টি বিক্রি করবে বলেছিল, এখন তাকে বিক্রি করার কথা বলুন, এখন আদালত কি তার পক্ষে কি রায় দিবে? দিবে না, কারণ সে কিন্তু এটা জেনেই এসেছিল যে প্রপার্টিগুলোর পূর্বেই কিন্তু বন্দোবস্ত হয়ে গেছে, তবু সে কেন আসলো? এই কারণে তার পক্ষে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের রায় প্রদান করবে না। এরপরে সেকশন 25। সেকশন 25-এ যেটা বলা হচ্ছে তা হচ্ছে সত্যবিহীন ব্যক্তি কর্তৃক কোনো একটা চুক্তি, সেটা হচ্ছে বিক্রয় চুক্তির কথা বলা হচ্ছে। অর্থাৎ সত্য নেই এমন একজন ব্যক্তি, অর্থাৎ সে একটা প্রপার্টি সে বিক্রি করতে চাচ্ছে, কিন্তু ওই দেখা যাচ্ছে ওই প্রপার্টির মধ্যে তার সত্যটাই নেই। সেক্ষেত্রে কি আদালত তার পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে? কেন দিবে সে কথাই বলা হচ্ছে। অর্থাৎ আমরা হচ্ছে এমন একটা সেক্টরে আলোচনা করতেছি যে হচ্ছে যাদের ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করে আদেশ দিবে না, অর্থাৎ যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না। সো সেকশন 24 কিছুদিন আগে আলোচনা হয়েছে, এখন আমরা সেকশন 25 নিয়ে আলোচনা করব। সো 25-এর সঙ্গে কিন্তু আরেকটা সেকশনের খুব মিল রয়েছে, তা হচ্ছে সেকশন 18। তবে সেকশন 18-এ বলা হয়েছে ত্রুটিযুক্ত সত্যের কথা, আর সেকশন 25-এ বলা হচ্ছে ত্রুটিবিহীন সত্যের কথা। ওকে, এই দুটা কিন্তু ম্যাচ আপ করে ফেলে হবে না। আচ্ছা, তো ফার্স্টই হচ্ছে এখানের মধ্যে একটা জিনিস, তা হচ্ছে এই সেকশনটা কিন্তু বিক্রয় এবং ইজারা চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। কি বলেছি? বিক্রয়, আরটা হচ্ছে কি ইজারা, এই দুইটার ক্ষেত্রে অনলি প্রযোজ্য। বিক্রয় এবং ইজারা এই দুটোর ক্ষেত্রে হচ্ছে এই সেকশনটা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে সেকশনটা প্রযোজ্য না। ওকে, তো এখন হচ্ছে ব্যাপারটা এমন, এই বিক্রয় এবং ইজারার ক্ষেত্রে সেই সম্পত্তিটা স্থাবর হোক বা অস্থাবর হোক, এখানে টোটাল 3টা সাবসেকশন রয়েছে, যে 3টা সাবসেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে এইসব ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। 3জন ব্যক্তির কথা বলা হচ্ছে, তারা কারা চলুন দেখি। 1 নম্বরে যেটা বলা হচ্ছে তা হচ্ছে সত্য নেই, সে জানে ওই প্রপার্টিটার সত্য নেই, তারপরও সে ব্যক্তি ওই প্রপার্টিটার বিক্রয়ের জন্য অথবা ইজারার জন্য, ইজারা প্রদানের জন্য সে চুক্তিবদ্ধ হয়েছে। মানে ধরুন আমি একটা প্রপার্টি হচ্ছে বিক্রয় করতে চাচ্ছি, কিন্তু আমি কিন্তু জানি প্রপার্টির মধ্যে আমার কোনো সত্য নেই, বাট তারপরও আমি হচ্ছে অন্য একজন ব্যক্তির কাছে প্রপার্টিটা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম, অথবা আমি ইজারা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলাম। সেক্ষেত্রে কার্য সম্পাদনের এখানে তো কোনো প্রশ্নই আসতেছে না, তাই না? আচ্ছা, দেন নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে একজন ব্যক্তি যার হচ্ছে একটা সরল বিশ্বাস অথবা তার একটা বিশ্বাস আছে যে এই প্রপার্টিটার মধ্যে তার হচ্ছে সত্য আছে, অর্থাৎ সে সরল বিশ্বাসে সে হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে যে সে জানে প্রপার্টিটার মধ্যে তার সত্য আছে। এটা ব্যাপারটা কেমন? তা হচ্ছে কি, হতে পারে অনেক মূর্খ সূর্খ ব্যক্তি আছে না, যে তারা জানে প্রপার্টি আসলে তার, হয়তো তার ছিল কিন্তু হয়তো তাকে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে একটা টিপসই অথবা একটা সাইন নিয়ে নিয়েছে, হয়তো বুঝতেও পারেনি, অর্থাৎ প্রপার্টিটা মধ্যে তার সত্য ছিল হয়তো, বাট এখন সত্যটা নাই। ব্যাপারটা এমন, অর্থাৎ সে জানে প্রপার্টিটার মধ্যে তার সত্য আছে, কিন্তু আসলে কিন্তু তার সেখানের মধ্যে কোনো সত্য নাই। তো এখন কি হলো? এখন হচ্ছে আদালত যখন তাদেরকে হচ্ছে একটা সময় নির্ধারণ করে দিল যে এই সময়ের মধ্যে হচ্ছে আপনি প্রপার্টিটা তার কাছে হস্তান্তর করে দিন। এখন আমি তো সেই সময়ের মধ্যে সম্পাদন করতে পারবো না, আমি তো হস্তান্তরটা সম্পাদন করতে পারবো না, কারণ আমার তো সেখানে সত্যই নেই, যদিও হচ্ছে আমি সরল বিশ্বাসে চুক্তিবদ্ধ হয়েছিলাম যে প্রপার্টিটার মধ্যে সত্য রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আদালত তার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ পাওয়া যায় না। এরপর নাম্বার 3-এ বলা হচ্ছে যে ব্যক্তি চুক্তিবদ্ধের পূর্বেই হচ্ছে, মানে সে চুক্তিবদ্ধ যখন হয়েছে তার পূর্বেই হচ্ছে প্রপার্টি বিষয়ে বন্দোবস্ত করেছে। ব্যাপারটা কেমন? তা হচ্ছে আমি প্রপার্টিটা হচ্ছে অলরেডি হচ্ছে হতে পারে আমার ফ্যামিলি মেম্বার্স, অথবা হচ্ছে আমি অন্য কারো কাছে প্রপার্টি হয়তো অলরেডি সেল দিয়ে দিয়েছি। প্রপার্টি বন্দোবস্ত মানে কি? প্রপার্টি বন্দোবস্ত মানে হলো প্রপার্টির একটা বন্দোবস্ত করা, আমরা বলি না তার একটা বন্দোবস্ত হওয়া প্রয়োজন, অর্থাৎ কি প্রপার্টিটা হচ্ছে কারোর কাছে সেল দিয়ে দেওয়া অথবা হচ্ছে প্রপার্টিটা কাউকে হস্তান্তর করা, মানে ব্যাপারটা হচ্ছে এমন। তো আমি কি করলাম, চুক্তিবদ্ধের পূর্বে হচ্ছে প্রপার্টি হচ্ছে অন্য কারোর কাছে সেল দিয়ে দিলাম, অথবা হচ্ছে কাউকে আমি গিফট করে দিলাম।
তো আমি দিয়ে দিলাম। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু জানি প্রপার্টিটা হচ্ছে আমি তাকে দিয়ে দিয়েছি, আমি এরপরে হচ্ছে অন্য একজন ব্যক্তির কাছে প্রপার্টিটা সেল দেওয়ার জন্য অথবা আমি ইজারা দেওয়ার জন্য আমি হাঁটতেছি, এটা কোনো কথা? তো এই ক্ষেত্রেও কিন্তু প্রপার্টি আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়া যায় না এবং হচ্ছে আদালত সেখানে আদেশ দিবে না। অর্থাৎ তার মানে আমরা কয়টা বিষয় জানলাম। এক নাম্বার হচ্ছে কি, সত্য নেই জেনে যদি কোনো একজন ব্যক্তি হচ্ছে প্রপার্টি হচ্ছে বিক্রয় করার জন্য অথবা হচ্ছে ইজার প্রদানের জন্য যদি চুক্তিবদ্ধ হয়। নাম্বার 2তে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি সে সরল বিশ্বাসে সে জানে প্রপার্টিটার মধ্যে হচ্ছে তার সত্য রয়েছে, কিন্তু তারপরও হচ্ছে কিন্তু আসলে তার সেই প্রপার্টির মধ্যে তার কোনো সত্য নেই এবং আদালত হচ্ছে যারা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছে যে এর মধ্যে প্রপার্টিটা ট্রান্সফার করার জন্য, সে তার মধ্যে হচ্ছে ট্রান্সফার করতে সে ব্যর্থ হচ্ছে সেক্ষেত্রে সে ব্যক্তির ক্ষেত্রে। এবং থার্ডে বলা হচ্ছে যে ব্যক্তি চুক্তিবদ্ধের পূর্বে প্রপার্টির বিষয়ে বন্দোবস্ত করেছে, অর্থাৎ সেটা মূল্যের বিনিময়ে হতে পারে, মূল্যের বিনিময় ছাড়া হতে পারে, অর্থাৎ সেটা গিফট হতে পারে অথবা সেটা বিক্রয় হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হওয়ার পূর্বেই হচ্ছে সে কী করলো, সে প্রপার্টিটা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় সেল দেওয়া ট্রাই করলো অথবা ইজারা দেওয়া ট্রাই করলো। তো এই 3জন ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবে না। কারণ একে তো হচ্ছে সে সত্য নাই জেনে আবার চুক্তিবদ্ধ হয়েছে, আবার যদি চুক্তিবদ্ধের জন্য যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যদি যায়, সেক্ষেত্রে কিন্তু চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ কিন্তু আর পাওয়া যাবে না। এখানের মধ্যে এতগুলো সেকশন একসঙ্গে যে আসলে কোন সেকশনে যে আসলে যে কতগুলো সাবসেকশন, এগুলো আসলে মনে রাখা একটু কষ্টকর। তো সিম্পলি আসলে একটু একটু করে যদি মনে রাখা যায়, যেমন হচ্ছে এই সেকশনটা কত 25 না, সো 5 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 3। অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি যে আচ্ছা এখানে মধ্যে তাহলে 3টা সাবসেকশন রয়েছে। এরপর সেকশন 24 যেটা পড়েছিলাম, তো 24 কিন্তু 4টা সাবসেকশন, তো 24 হচ্ছে কত 4, শিশু সংখ্যাটা 4। তো আসলে এভাবে তো সব সেকশন মনে রাখা পসিবল হয় না, তবে কিছু কিছু সেকশন যদি নিজের মতো করে যেভাবে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভুলে যাওয়ার পসিবিলিটিটা অনেকটাই কমে যায়। এরপর সেকশন 26। সেকশন 26-এ যে 5টি বিষয় আলোচনা করা হয়েছে সেটা হলো এরকম যে পরিবর্তন ছাড়া চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। বিষয়টা এরকম, বাদী যখন আদালতে যাবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, তখন সেই ক্ষেত্রে বিবাদী বলবে যে না, তুমি যে চুক্তিটা আমার সাথে করেছো সেখানের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন, সেখানের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তন ছাড়া হচ্ছে আমি তোমার সাথে একত্রিত হতে পারছি না। তখন সেক্ষেত্রে আদালত এই 26 ধারার এই 5টি ক্ষেত্রে তখন হচ্ছে বাদীকে তখন সেক্ষেত্রে বলবে যে তুমি এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসো, পরিবর্তন নিয়ে আসলেই আমি কেবল সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদেশ দিতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। এখন এই 5টি ক্ষেত্র কি কি আমরা এখন সেটাই আলোচনা করব। নাম্বার 1-এ প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে বা তথ্যগত ভুলের কারণে চুক্তির যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে বিবাদী তার যে তথ্যগত ভুল বা হচ্ছে যে তার প্রতারণার মাধ্যমে তাকে যে জিনিসটা বোঝানো হয়েছে বা চুক্তির মধ্যে যে শর্তাবলী থাকার কথা ছিল, বিবাদী যে শর্তাবলী থাকার কথা ছিল ভেবে হচ্ছে এই চুক্তিতে সে মতামত দিয়েছিল, সেই চুক্তির এগ্রিমেন্টটা সে ফুলফিল করতে চেয়েছিল, সেরকম অ্যাকচুয়ালি সে কোনো কিছু পায়নি, যার কারণে হচ্ছে সে চুক্তিটাতে হচ্ছে কার্য সম্পাদন করতে চায়নি। যার কারণেই হচ্ছে বাদী যখন আদালতে যাবে তখন বিবাদী আদালতকে বলবে যে তার চুক্তির মধ্যে কিছু ভুল ছিল, তথ্যগত ভুল হোক সেটা অথবা প্রতারণার মাধ্যমে করা কিছু ভুল হয়ে থাকুক না কেন, সেটা যদি পরিবর্তন না করে তাহলে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব না। অর্থাৎ হচ্ছে আদালত বাদীর পক্ষে এই ক্ষেত্রে রায়টা দিবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে এই ক্ষেত্রে তার করা ভুলটা সে পরিবর্তন করে। নাম্বার 2-এর মধ্যে যেটা বলা হচ্ছে, যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে বা তথ্যগত ভুলের কারণে চুক্তির ফলাফল সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি হয়, যেমনটা হচ্ছে যে বিবাদী যখন হচ্ছে যে চুক্তিটা যখন হচ্ছে করে, অর্থাৎ পক্ষদ্বয়ের মধ্যে যখন চুক্তিটা করে তখন সেখানের মধ্যে কোনো একটা প্রতারণার মাধ্যমে করা ভুল অথবা হচ্ছে তথ্যগত কোনো একটা ভুল হয়েছে, যেখানের মধ্যে হচ্ছে ফলাফল সম্পর্কে অ্যাকচুয়ালি হচ্ছে বিবাদী সে জানতো না, অর্থাৎ হচ্ছে এই চুক্তিটার ফলাফল যেমনটা হবে বলে ভেবেছিল
বিবাদী সেরকম অ্যাকচুয়ালি হয়নি, তখন সেই কারণে বিবাদী তখন আদালতকে বলতে পারে যে মহামান্য আদালত, এখানের মধ্যে চুক্তির ফলাফল আমাকে যেমনটা বুঝিয়েছিল বা যেমনটা হবে বলে আমি ভেবেছিলাম সেরকম হয়নি। সেক্ষেত্রে আদালত তখন বাদীর পক্ষে রায়টা দেবে না, দিবে যখন হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট একটা পরিবর্তন হবে, যে পরিবর্তনের ফলে হচ্ছে আদালত তখন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদেশ প্রদান করবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরের মধ্যে যেটা বলা হচ্ছে যে চুক্তির শর্তাবলী জেনে ফলাফল বুঝে ভুল বিবরণের উপর বিশ্বাস করে চুক্তিবদ্ধ হয়েছে। এটা অনেকটা আমরা প্রথমে যে দুইটা বিষয়ে আলোচনা করেছি তার সাথে অনেকটা সিমিলারিটি হয়েছে। আমরা প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রতারণার মাধ্যমে বা তথ্যগত ভুলের কারণে মানে শর্তাবলীগুলো যেরকম হয়েছিল যেরকম এক্সপেক্ট করেছিল সেরকম হয়নি। আর দ্বিতীয়টার মধ্যে হচ্ছে যে ফলাফল সম্পর্কে হচ্ছে কি সে অবগত ছিল না বা হচ্ছে ফলাফলটা সে যেরকম ভেবেছিল সেরকম হয়নি। আর তৃতীয় নম্বরের মধ্যে বলা হচ্ছে যে সে চুক্তির শর্তাবলীগুলো সম্পর্কেও জেনেছে, পরবর্তীতে হচ্ছে সে ফলাফলগুলো সম্পর্কেও সে অবগত ছিল, কিন্তু হচ্ছে বাদী তাকে হচ্ছে কি একটা ভুল বিবরণের মাধ্যমে তাকে কিছু উলটপালটভাবে বুঝিয়েছে, যেটা কিনা পরবর্তীতে বিবাদী আদালতকে বলেছে যে মহামান্য আদালত, সে হচ্ছে আমাকে একটা ভুল বিবরণের মাধ্যমে সে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করেছিল, যেটা কিনা অ্যাকচুয়ালি হচ্ছে ফলাফল বা যেটাই হোক না কেন সে যেরকম ফলাফলের কথা আমাকে বলেছিল এখন সেটা সেরকম ফলাফল অর্জন করতে সক্ষম হয়নি। এখন যে কারণে হচ্ছে আমি এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আমি করতে পারবো না। তখন সেক্ষেত্রে আদালত বিবাদীকে বলবে যে তুমি হচ্ছে যে জিনিসটা তাকে বুঝিয়েছ, অর্থাৎ হচ্ছে তুমি চুক্তিটা ঠিক যেভাবে করতে চেয়েছিলে তুমি হচ্ছে ঠিক সেভাবে করো, অর্থাৎ হচ্ছে তুমি এখানে পরিবর্তন আনো, আদারওয়াইজ হচ্ছে আমি তোমাকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদেশ প্রদান করতে আমি পারবো না, অর্থাৎ আমি তোমার পক্ষে রায় দিতে পারবো না। তার পরবর্তীতে 4 নম্বরে বলা হচ্ছে পক্ষসমূহের উদ্দেশ্য হলো যেখানে নির্দিষ্ট আইনগত ফলাফল অর্জন করা, কিন্তু চুক্তিটি যেভাবে তৈরি হয়েছে সেটা তেমন একটা ফলদায়ক না। অর্থাৎ পক্ষসমূহ এখানের মধ্যে যেই পরিবর্তনটা তারা এক্সপেক্ট করেছিল বা যেভাবে চুক্তিটা তৈরি হবে বলে ভেবেছিল ঠিক সেরকম তেমন কোনো কিছু হয়নি, যার কারণে হচ্ছে যে কোনো একজন পক্ষ যখন হচ্ছে চুক্তিটা পালন করতে অস্বীকৃতি জানায় তখনই আদালত বলবে অর্থাৎ বাদীকে বলবে যে তুমি এখানে পরিবর্তন আনো, কারণ পরিবর্তন ছাড়া এই চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করা সম্ভব নয়। এরপরে হচ্ছে সাবসেকশন 5 বলা হচ্ছে চুক্তিপত্র সম্পাদনের সাথে সাথে তা পরিবর্তন করার জন্য চুক্তিবদ্ধ হয়। ব্যাপারটা হচ্ছে কেমন, ধরুন হচ্ছে আমার হচ্ছে এটা একটা পুকুর, ওকে, পুকুরের হচ্ছে এই পারে হচ্ছে 5 কাঠা জমি, এই পারে হচ্ছে 5 কাঠা জমি। এখন তার সঙ্গে হচ্ছে যে হচ্ছে বাদী তার সঙ্গে হচ্ছে আমি চুক্তিবদ্ধ হলাম যে তার এই পারে 5 কাঠা জমি আমি কিনবো। চুক্তিবদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি বললাম যে হচ্ছে আচ্ছা ঠিক আছে হচ্ছে, বাট হচ্ছে আমি আসলে তোমার ওই পারে জমিটা যদি কিনতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো, তুমি আমার কাছে এটা সেল করো, ওকে। এখন সে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মানে সেও রাজি হলো, সেও আমার কাছে এটা এই পারে জমিটি আমার কাছে সেল করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে এখন তো চুক্তিটা তো চেঞ্জ করতে হবে, তাই না? যখন আমি তাকে চুক্তিটা চেঞ্জ করতে বললাম সে বলল ঠিক আছে সে করবে, কিন্তু পরবর্তীতে শেয়ার করলো না। এখন এই ক্ষেত্রে আমি বললাম যে তুমি আগে চুক্তিটা হচ্ছে সংশোধন করো, চুক্তিটা তুমি পরিবর্তন করো, যে এ পারের জমি না বরং ওই পারের জমিটা তুমি হচ্ছে এভাবে সংশোধন করো, আদারওয়াইজ আমি তোমার কাছে প্রপার্টিটা কিনবো না। এখন এই ক্ষেত্রে যখন সে যদি চুক্তিটা পরিবর্তন না করে যদি আদালতের কাছে যায় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আদালত তাকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ আমাকে দিবে না। এই জন্যই দিবে না, আদালত হচ্ছে ফার্স্টে ওকে বলবে তুমি হচ্ছে চুক্তিপত্রটাকে সংশোধন করো, আদারওয়াইজ না। এ ছিল আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সেকশন 27A অ্যান্ড সেকশন 28। আমাদের আজকের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা হচ্ছে এমন হয় যে ভিডিওর কোনো একটা পার্ট আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে রাখা যে কমেন্ট বক্সে সেখানে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।